বাস্তবায়ন এই মুহূর্তে চলছে। তারা একদিকে বাংলাদেশে যে কনসুলেট অফিসগুলো রয়েছে, দূতাবাসগুলো রয়েছে, যেমন কলকাতাতে রয়েছে, আগরতলাতে রয়েছে, দিল্লিতে আছে দূতাবাস, আর অন্য অফিসগুলো কনসুলেট অফিস, তারপর মুম্বাইতে আছে। তো এই জায়গাগুলোতে খুবই পরিকল্পিতভাবে বিক্ষোভ করাচ্ছে, ভারতীয় নাগরিক যারা আছেন বিক্ষোভ করাচ্ছে, এবং সেখানে যারা উগ্রবাদী হিন্দু রয়েছেন তারা শত শত মানুষ একত্র হয়ে সেই বাংলাদেশ সরকারের জন্য, ডক্টর মোহাম্মদ ইউনূসের জন্য ভীষণ রকম বিব্রতকর এবং পরিস্থিতি, মানে অসম্মানজনক একটা পরিস্থিতি তারা তৈরি করে সেগুলো ইন্টারনেট প্রোটোকলের মাধ্যমে সারা দুনিয়াতে ছড়িয়ে দিচ্ছেন। এবং ডক্টর মোহাম্মদ ইউনূসকে নিয়ে আমরা বাংলাদেশে অনেকে সমালোচনা করি, কিন্তু তার সম্মানহানি হয়, মর্যাদাহানি হয়, এই ধরনের কাজ আমরা বাংলাদেশে এখন পর্যন্ত কেউ করিনি। কিন্তু দিল্লি এটা শুরু করে দিয়েছে, প্রচণ্ডভাবে শুরু করে দিয়েছে, এবং এটি নিয়ে আমি আলাদা একটা ভিডিও করব। তো এটা বর্তমান যে সরকার, অন্তর্বর্তীকালীন সরকার, এটা খুব সিরিয়াসলি কগনিজেন্সি নিয়েছে। কগনিজেন্সি নিয়ে তারা কি করলো, ভারতীয়দের ভিসা বন্ধ করে দিয়েছে। আগরতলা অফিস, তারপরে দিল্লি অফিস, মুম্বাই অফিস, এই তিনটি অফিস থেকে ভিসা বন্ধ করা হচ্ছে, এবং অন্যান্য কনসুলেট অফিসগুলোও আলটিমেটলি ভিসা বন্ধ করে দিয়েছে বা দিবে। এই হলো অবস্থা। এটা ভারত কল্পনা করতে পারেনি। এর কারণ হলো তারা বর্তমান সরকারকে চাপে ফেলার জন্য এই কয়েকদিন আগে বাংলাদেশের যে ভিসা কার্যক্রম, ভারতীয় ভিসা সেন্টারে, সেটা তারা বন্ধ করে দিয়েছিল। কিন্তু এতে সরকার দমেনি। ফলে কি হলো, ভারত অনেকটা নাকে খত দিয়ে স্বেচ্ছাপ্রণোদিত হয়ে সেই ভিসা সেন্টারটি চালু করেছে। এরপরে দিল্লিতে যে ঘটনাগুলো ঘটেছে, কলকাতাতে যে ঘটনা ঘটেছে, আগরতলাতে যে ঘটনাগুলো ঘটেছে, বাংলাদেশ কনসুলেট অফিসের সামনে বা দূতাবাসের সামনে, এগুলোর কড়া প্রতিবাদ, নজিরবিহীন প্রতিবাদ করেছে কূটনৈতিক পর্যায়ে বাংলাদেশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে। আর এই ঘটনার প্রেক্ষিতে যাকে বলা হয় ভারতীয় রাষ্ট্রদূতকে নজিরবিহীনভাবে ডেকে পাঠানো হয়েছিল। এবং আজকে যখন আমি এই ভিডিওটা করছি, আজকের এই দিনটিতে 23 তারিখে আবার ভারতের যে রাষ্ট্রদূত মিস্টার প্রণয় বর্মা, তাকে ডেকে পাঠানো হয়েছে। তো এত অল্প সময়ের মধ্যে পরপর দুইবার আমাদের মন্ত্রণালয়ে ভারতের রাষ্ট্রদূতকে ডেকে পাঠানো, এটি নজিরবিহীন ঘটনা এবং ভারতের জন্য ভীষণ রকম অবমাননাকর। তো সেই যে ভারতে যে অবমাননাকর পরিস্থিতি, সেই পরিস্থিতি একটার পর একটা ঘটনা ঘটে যাচ্ছে, যাকে বলা হয় যেখানে ভারতের নিয়ন্ত্রণ থাকছে না। সেটা কিভাবে? ধরুন, আমাদের ইতিমধ্যে আমরা সবাই জানি যে রাষ্ট্রীয় প্রোটোকলে ভারতের যারা এজেন্ট রয়েছেন বাংলাদেশে, তারা সরকারের অতি গুরুত্বপূর্ণ জায়গাতে বসবাস করেন বা সেখানে তারা আছেন। তো সেই ক্ষেত্রে এই মুহূর্তে সরকারের যে গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়গুলো রয়েছে, সেখানে ভারতের অনেক এজেন্ট আছে, এতে কোনো সন্দেহ নেই। আবার এর কাউন্টারে আমেরিকার এজেন্ট আছে, এর কাউন্টারে আবার পাকিস্তানের এজেন্ট আছে। অতি সম্প্রতি সরকারের যে একটি গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়, সেই মন্ত্রণালয়ের উপদেষ্টা পরিবর্তন হয়ে গেল স্বরাষ্ট্র মন্ত্রণালয়, এবং সেই স্বরাষ্ট্র মন্ত্রণালয় পরিবর্তিত হওয়ার ফলে সেখানে নতুন যিনি আসবেন, তিনি মূলত আমেরিকান লবির মানুষ। আর আগে যিনি ছিলেন, তিনি মূলত বাংলাদেশের যে সেনাবাহিনী, ক্যান্টনমেন্ট, এই লবির মানুষ। ফলে এখানে একটা মানে কি হলো, মানে আগে যারা ছিল তিনি কি আমেরিকার লোক ছিলেন, না ভারতের লোক ছিলেন, নাকি ক্যান্টনমেন্টের লোক ছিলেন, আর যিনি আসলেন তিনি কার লোক হবেন? এবং নির্বাচনের এই সময়টাতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে এই পরিবর্তন নিয়ে যে কথা শুনছি, এখানে ভারতের একটা বিরাট চাণক্য নীতি আছে। 2 নম্বর হলো যে আমাদের সীমান্ত এলাকাগুলোতে ভারত সৈন্য সমাবেশ করেছে এবং গ্যারিসন তার স্থাপন করেছে, এবং গত এক সপ্তাহে ভারতের প্রথম শ্রেণীর যে সকল পত্রপত্রিকা রয়েছে, তাদের যারা কর্তা ব্যক্তি, তাদের যে পার্সোনাল প্রোডকাস্ট রয়েছে, বড় বড় সাংবাদিক, তাদের নিজস্ব প্রোডকাস্ট রয়েছে, ওখানে যে সকল সোশ্যাল ইনফ্লুয়েন্সার রয়েছেন, আমাদের বাংলাদেশের ইনফ্লুয়েন্সারদের মতো নয়, যারা ভারতের জাতীয়তাবাদ ধারণ করেন এবং সরকারের প্রতি তাদের যথেষ্ট প্রভাব রয়েছে, এবং তারা রাজনৈতিক দলের মুখপাত্র রূপে কাজ করেন। পত্রপত্রিকা যেই জিনিসগুলো সরাসরি লিখতে পারেন না, সেগুলো তারা তাদের নিজস্ব ইউটিউব চ্যানেলে সেটা প্রচার করেন। এরকম কিছু প্রোডকাস্টে আমি দেখলাম যে ভারতের পক্ষ থেকে এই সকল যারা ইনফ্লুয়েন্সার রয়েছেন, তারা একটি যুদ্ধের স্বপ্ন দেখছেন। বাংলাদেশ ভারতের সঙ্গে একটা যুদ্ধের পরিস্থিতি তারা আন্দাজ করছেন, এবং ভারত